ও নেগেটিভ? আপনার বোন ভাগ্য নিয়ে জন্মেছে। আমার ভাইয়েরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওই যে দেখুন আমার ভাই সামনেই দাঁড়িয়ে আছে। আপনি আমার সাথে আসুন। রুদ্রের নিভে যাওয়া চোখে যেন হঠাৎ একরাশ আলো জ্বলে উঠল। সে সৃজনীর সাথে দৌড়ে একটা প্রাইভেট কারের কাছে এলো। সৃজনীর জানালার কাচ নামিয়ে চেঁচিয়ে বলল, ভাইয়া তাড়াতাড়ি বের হও, এমার্জেন্সি। গাড়ি থেকে একটা লোক ভ্রু কুঁচকে বের হলো। আর রুদ্র তাকে দেখা মাত্র স্মৃতি হাতড়ে উঠল। সে অবাক হয়ে বিড়বিড় করে বলল, তুমি নেহাল না? আরশির সেই ফ্রেন্ড কাম বড় ভাই। আরশি তোমাকে নিয়ে কত গল্প করতো আমাদের কাছে। কথাটা শুনে নেহালও চিনতে পারল। সে হাসি মুখে কর্মদনের জন্য হাত বাড়িয়ে বলল, আরে রৌদ্র যে, কেমন আছো ভাইয়া? রুদ্র নেহালের হাসি বা সৌজন্য বোধের উত্তর দিল না। সে সরাসরি নেহালের হাত দুটো শক্ত করে চেপে ধরে ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেলল। সে ডুকরে উঠে বলল, নেহাল, আরশির অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর ও নেগেটিভ রক্ত দরকার। আরশিকে বাঁচানো যাবে না যদি তুমি সাহায্য না করো। প্লিজ নেহাল, আমার বোনটাকে এভাবে মরতে দিও না, দয়া করো একটু। নেহালের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেল। সে রুদ্রের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি বলছো এইসব? আরশির অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন, কোথায়? হাসপাতালে নেহাল, সময় নেই, আমাদের এখনই যেতে হবে। সৃজনী তখন পাশ থেকে অবাক হয়ে বলল, ভাইয়া তোমরা কি আগে থেকেই পরিচিত? নেহাল ব্যস্তভাবে গাড়ির দরজা খুলতে খুলতে বলল, হ্যাঁ, সেই সব পরে হবে। সৃজনী, তুই গাড়িতে বস। রৌদ্র, তুমি তোমার গাড়ি নিয়ে টানো, আমি ঠিক তোমার পেছনেই আসছি। এক সেকেন্ডও দেরি করা যাবে না। রুদ্রের শরীরে যেন অমায়িক এক শক্তি ফিরে এলো। সে দৌড়ে গিয়ে নিজের গাড়িতে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনে যেন তার মনের সব আর্তনাদ মিশে গেল। রুদ্রের গাড়িটা বাতাসের গতিতে হাসপাতালের দিকে ছুটতে লাগলো। আর নেহাল তার ঠিক পেছনে নিজের গাড়িটা ধাওয়া করতে লাগলো। হাসপাতালের সামনে টায়ার ঘর্ষার বিকট শব্দে গাড়ি থামলো। রুদ্র এক মুহূর্ত দেরি না করে নেহালকে প্রায় টেনে হিঁচড়ে হাসপাতালের ভেতরে নিয়ে গেল। করিডোরে পা রাখতেই রুদ্র উন্মাদের মতো চিৎকার করে ডাক্তার ডাকতে শুরু করলো। তার গলার আওয়াজে পুরো করিডোর কেঁপে উঠল। ডাক্তার এগিয়ে আসতেই নেহাল রুদ্রকে থামিয়ে দিয়ে গম্ভীর অথচ দৃঢ় গলায় ডাক্তারকে বলল, ডাক্তার, কত রক্ত লাগবে আপনার? আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নিন। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আরশিকে বাঁচান। ডাক্তার নেহালের কথা শুনে আশার আলো দেখতে পেলেন। তিনি কালক্ষেপণ না করে নেহালকে দ্রুত ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। ও পাশে রোশনি খানের জ্ঞান ফিরেছে। তিনি তনুজা খানের কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে কাঁদতে শুধু আল্লাহকে ডাকছেন। তার চোখের জল শুকিয়ে এখন গাল নোনা হয়ে গেছে। সৃজনী রুদ্রের বিধ্বস্ত পরিবারের দিকে একবার তাকালো। সবার চোখে মুখে মৃত্যুর বিভীষিকা আর হারানোর ভয়। সে বুঝতে পারল এটাই রুদ্রের পরিবার। এই মানুষগুলোর কাছে আরশি শুধু একটা নাম নয়, আরশি তাদের কলিজার অংশ। সৃজনী শান্ত হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তার চোখের জল চিকচিক করছে। রুদ্র আয়ানকে ফোন করে জানিয়ে দিল যে রক্ত পাওয়া গেছে। আয়ান আসার পথে শিহাবকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় এবং তাকে এক প্রকার জোর করে সাথে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালের করিডোরে এখন এক ভয়াবহ নীরবতা। রোশনি খান থেকে শুরু করে পরিবারের সবাই এখন মন প্রাণ খুলে দোয়া করছে আর আল্লাহকে ডাকছে। শিহাবের শরীরের সব শক্তি যেন নিভে গেছে। সে করিডোরের এক কোণায় দু পা বিছিয়ে ধপ করে বসে পড়ল। তার পিঠটা দেওয়ালের সাথে ঠেকে আছে। চোখের জল শুকিয়ে এখন সেখানে কেবল নোনা দাগ অবশিষ্ট। দীর্ঘক্ষণ পর অপারেশন থিয়েটারের ভারী দরজাটা খুলে গেল। ডাক্তার বের হলেন। আর তার ঠিক পেছনে নেহাল, যে হাত থেকে রক্ত নেওয়া হয়েছে। নেহাল সে হাত শক্ত করে তুলা চেপে ধরে আছে। তার মুখটা রক্ত শূন্যতায় কিছুটা ফ্যাকাশে। নেহালকে টলতে দেখে সৃজনী দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরল। ডাক্তারকে দেখা মাত্রই আনোয়ার খান অস্থির হয়ে সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠস্বরে মিনতি ঝরে পড়ল। ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ডাক্তার এবার মাথা নিচু করে অত্যন্ত অসহায় গলায় বললেন, দেখুন, রক্তের যে অভাব ছিল সেটা পূরণ হয়েছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনার মেয়ে নিজেই এখন আর বাঁচতে চাইছে না। মেডিকেল সায়েন্সে
আমাদের করার অনেক কিছু থাকে, কিন্তু পেশেন্টের যদি নিজের ইচ্ছা শক্তি না থাকে তবে আমরা নিরুপায়। আমার মনে হয় আপনার মেয়েকে কেউ প্রচণ্ডভাবে হার্ট করেছে, যার অভিমানে ও নিজেই নিজের জীবনটা ছেড়ে দিতে চাচ্ছে। রোগী যদি এমনভাবে নিজেকে গুটিয়ে নেয় তবে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি। যে কোনো সময় ওর নিঃশ্বাস থেমে যেতে পারে। ডাক্তারের এই কথাগুলো প্রতিটি মানুষের বুকে তপ্ত শিরার মতো বিঁধল। শান্ত চৌধুরী এতক্ষণ স্থির হয়ে সব দেখছিলেন, কিন্তু এবার তার ধৈর্য বাদ মানল না। তিনি ধীর পায়ে এসে শিহাবের সামনে দাঁড়ালেন। শিহাবের শূন্য চোখের দিকে তাকিয়ে তিনি তীব্র ঘৃণা আর আক্রোশে ফেটে পড়লেন। কি হলো, কাঁদছিস কেন? তুই তো এটাই চেয়েছিলি যে মেয়েটা তোকে মুক্তি দিক, তোকে শান্তি দিক। আজ ঠিক তাই হচ্ছে। দেখ, মেয়েটা আর ফিরতে চাচ্ছে না। কতটা কষ্ট পেলে, কতটা অপমান সইলে একটা মেয়ে নিজের জীবনকে এভাবে তুচ্ছ করে দেয়। শিয়াব, আজ তোর ঘৃণা জিতেছে, আরশি হেরে গেছে। শান্ত চৌধুরীর প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো শিহাবের বুকে এসে বিঁধল। প্রতিটি শব্দ যেন কলিজার ভেতর কেউ ধারালো ছুরি দিয়ে জ্যান্ত ছিঁড়ে ফেলছে। আরশি বাঁচতে চাইছে না। না, এটা হতে পারে না। আরশি না বাঁচলে শিহাব এই মৃত্যু শরীর নিয়ে কার জন্য বাঁচবে? আরশিকে ফিরতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে। মুহূর্তেই হিতাহিত জ্ঞান হারিয়ে শিহাব টলতে টলতে গিয়ে ডাক্তারের পা জড়িয়ে ধরল। মেঝের উপর মাথা ঠুকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, ডাক্তার, আমার নিঃশ্বাসের কসম লাগে, জাস্ট একটাবার আমাকে আরশির কাছে যেতে দিন। জাস্ট একটা মুহূর্তের জন্য ওকে দেখতে দিন। আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, দোহাই লাগে আপনার, আমাকে আমার আরশির সাথে একটু দেখা করতে দিন। ডাক্তার শিহাবের এই বিধ্বস্ত রূপ দেখে কিছুটা থমকে গেলেন। তিনি অত্যন্ত গম্ভীর মুখে বললেন, দেখুন মিস্টার শিয়াব, রোগীর অবস্থা এখন চরম সংকটজনক। আপনি যদি ওখানে গিয়ে আবার কোনো পাগলামি করেন তবে সেটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তার হার্টবিট খুব দুর্বল, আর সে কোনোভাবেই বাঁচার জন্য রেসপন্স করছে না। শিহাব এবার নিজের দু হাত জোর করে বুক ফাটানো আর্তনাদ দিয়ে বলল, ডাক্তার, আমি শপথ করছি আমি কোনো পাগলামি করব না, আমি কিচ্ছু করব না ডাক্তার। আমি জাস্ট একটু দূর থেকে আমার আরশিকে এক নজর দেখব। আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার, আমার বুকের ভিতর কেমন যেন ভীষণ ব্যথা হচ্ছে। আমি ঠিক মতো শ্বাস নিতে পারছি না। ডাক্তার, আমার উপর একটু দয়া করুন, আমাকে ওর কাছে যেতে দিন। আমি আর সহ্য করতে পারছি না, আমি পাগল হয়ে যাব ডাক্তার। শিহাবের সেই হাহাকারে হাসপাতালের করিডোরের ভারী বাতাস যেন আরো ঘুমট হয়ে উঠল। তার চোখের জল ডাক্তারের জুতোর উপর পড়ছে। যে শিহাব আরশিকে দেখতে পারত না, আজ সে আরশিকে এক পলক দেখার ভিক্ষায় রাস্তার ধুলোয় মিশে গেছে। ডাক্তার শিহাবের চোখের সেই গভীর হাহাকার আর আকুতি দেখে আর না বলতে পারলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নার্সকে উদ্দেশ্য করে বললেন, ওকে স্টেরাইল গান পরিয়ে ভেতরে নিয়ে যাও, তবে সাবধান, একদম কোনো শব্দ করা যাবে না। নার্স ডাক্তারের নির্দেশনার মোতাবেক শিহাবকে একটি নীল রঙের স্ট্রেচার গাউন পরিয়ে দিল। শিহাবের প্রতিটি কদম যেন এক একটা পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। সে যখন ধীরে ধীরে আইসিইউর সেই হিম শীতল কেবিনে ঢুকলো, তার কলিজাটা যেন মুহূর্তেই স্যাঁত করে উঠল। ভেতরে কোনো শব্দ নেই, শুধু যান্ত্রিক কিছু বিপ বিপ আওয়াজ আর আরশির টেনে টেনে নেওয়া নিঃশ্বাসের শব্দ। বেডের উপর আরশি শুয়ে আছে অসহায়, নিথর। তার মাথায় সাদা ব্যান্ডেজ রক্তে ভেজা, মুখটা বিশাল এক অক্সিজেনের মাস্কে ঢাকা। সেই মাস্কের ভেতর দিয়ে আরশির নিঃশ্বাসগুলো কাচের গায়ে কুয়াশা তৈরি করছে। ওর দু হাতে অসংখ্য সুচ আর পাইপ ঝুঁকানো, যা দিয়ে জীবনদায়ী ঔষধ আর নেহালের দেওয়া রক্ত ওর শরীরে প্রবেশ করছে। আরশি একদম সোজা হয়ে শুয়ে আছে, ঠিক যেন সাদা পাথরের মূর্তির মতো। ওর সেই চঞ্চলতা নেই, সেই দুষ্টুমি নেই, নেই শিহাবের উপর করা সেই হাজারো অভিমানী কথা। শিহাব কাঁপতে কাঁপতে আরশির বেডের পাশে গিয়ে দাঁড়ালো। ওর পায়ের শক্তি যেন একদম ফুরিয়ে গিয়েছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না।
আরশির একদম কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। শিহাবের চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে হাসপাতালের সাদা ফ্লোরে পড়ছে। চারিদিকে হিমশীতল নীরবতায় কেবল শিহাবের কান্নার অস্পষ্ট শব্দ আর আরশির যান্ত্রিক নিঃশ্বাসের আওয়াজ। শিহাব নিজের কাঁপতে থাকা দুহাত বাড়িয়ে আরশির বাম হাতটা পরম মমতায় নিজের মুঠোর মধ্যে নিয়ে নিল। সেই হাতটা আজ বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শিহাব নিজের কপাল আরশির হাতের উপর থেকে আর্তনাদ করে বলতে লাগলো, আরশি, শুনতে পাচ্ছ তোমার এই অপরাধী প্রেমিক কি বলছে? আরশি শোনো না, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। জানি আমাকে মাফ করা যায় না আরশি, আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে একটাবার মাফ করো প্লিজ আরশি, একবার ফিরে আসো। শিহাবের চোখের জল আরশির হাতের উপর মাখামাখি হয়ে যাচ্ছে। সে আরশির নিথর হাতের আঙ্গুলগুলোতে নিজের মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। তার কণ্ঠস্বরে এক বুক হাহাকার। তোমাকে যতটা কষ্ট দিয়েছি আরশি, কথা দিচ্ছি তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে তোমার সব ক্ষত মুছে দেব। তোমাকে আর কখনো চোখের জল ফেলতে দেব না। শুধু একটাবার চোখটা খোলো না আরশি। তোমাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি যে আর নিতে পারছি না আরশি, আমি একদম মরে যাব তোমাকে ছাড়া। প্লিজ আরশি, চোখ খোলো। শিহাব আরশির হিমশীতল হাতের উপর কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের উত্তপ্ত জল আরশির নিথর চামড়ায় মিশে যাচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ আরশির মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেই শিহাবের কাছে তার কদর এত বেড়েছে। এই আরশি যখন সুস্থ ছিল তখন সে একটুখানি ভালোবাসার জন্য শিহাবের পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াতো। আজ শিহাব যেভাবে কাঁদছে, আর সে যদি সুস্থ অবস্থায় এই দৃশ্য দেখতো তবে মেয়েটা খুশিতে পাগল হয়ে যেত। শিহাবের চোখের এক ফোঁটা জল মোছার জন্য সে নিজের সারা দুনিয়া বিসর্জন দিয়ে দিত। কিন্তু আজ সেই চঞ্চল মেয়েটা বড্ড শান্ত, বড্ড চুপচাপ। তার এই নীরবতা যেন এক পাহাড় সমান অভিমান। সে যেন বুঝিয়ে দিচ্ছে, অনেক তো অবহেলা করেছো, এবার আমি সারা জীবনের জন্য চুপ হয়ে যেতে চাই। শিহাব এবার পুনরায় কাঁদতে কাঁদতে ভেঙে পড়া গলায় বলল, আমি বুঝতে পারছি আরশি, তুমি ছাড়া আমার এই জীবনটা একদম শূন্য। এই জীবনে বেঁচে থাকতে হলে আমার তোমাকে চাই। লাস্ট বারের মতো একটাবার সুযোগ দাও, তুমি ফিরে আসো আরশি। আমার জীবনের কসম দিয়ে বলছি, এরপর থেকে এক চুল পরিমাণও কষ্ট তোমাকে আর দেব না। আমার প্রিয়তম আরশি, প্লিজ ফিরে আসো একটাবার। শিহাবের ঠোঁট দুটি আরশির হাতের উপর কাঁপছে। সে পাগলের মতো আরশির হাতের আঙ্গুলগুলোতে চুমু খাচ্ছে আর নিজের বুকের সবটুকু হাহাকার উজাড় করে দিচ্ছে। শিহাব এবার একটু জোরে কেঁদে উঠল। তার গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে আরশির হাতের উপর মুখ গুজে আরতি জানালো, আরশি, আমার সোনা, একটু চোখটা খোলো। আমি যে পারছি না, আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বুকে ভীষণ কষ্ট হচ্ছে আরশি। একটু দয়া করো তোমার এই অপরাধী হাজব্যান্ডের ওপর। এইভাবে আমাকে একে ফেলে যেও না, আমি পাগল হয়ে যাব। শিহাবের মনে হলো আরশি যেন খুব দূর থেকে তার ডাক শুনতে পাচ্ছে। সে নিজের সমস্ত আবেগ এক জায়গায় জড়ো করে ধীরে ধীরে মুখটা আরশির কানের কাছে নিয়ে এলো। খুব কাছ থেকে আরশির কানের কাছে একদম মধুর স্বরে গভীর মমতা নিয়ে বলল, আই লাভ ইউ আরশি, আই লাভ ইউ সো মাচ। কথাটা শেষ হতে না হতেই যেন এক অলৌকিক ঘটনা ঘটে গেল। আরশি হঠাৎ এক দীর্ঘ আর বিশাল শ্বাস নিল। তার বুকটা অনেকটা উঁচুতে উঠে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সে তার অবশ হাত দিয়ে শিহাবের হাতটা শক্ত করে খামচে ধরল। আরশি সমান তালে বড় বড় শ্বাস নিতে লাগলো, যেন সে ডুবন্ত অবস্থায় থেকে তীরের দেখা পেয়েছে। শিহাব ভয়ে আর আনন্দে উন্মাদের মতো হয়ে গেল। সে পাগলের মতো চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো, ডাক্তার, ডাক্তার, দেখুন আরশি শ্বাস নিচ্ছে, ও আমার হাত ধরেছে, ডাক্তার জলদি আসুন। ডাক্তার এবং নার্সরা ঝড়ের গতিতে ভেতরে ঢুকে পড়লেন। ডাক্তার আরশির পালস এবং মনিটর পরীক্ষা করে বিস্ময়ে আর খুশিতে নার্সের উদ্দেশ্যে বললেন, আলহামদুলিল্লাহ, রোগী রেসপন্স করেছে, মিরাকল ঘটে গেছে। তাড়াতাড়ি পেশেন্টকে মেইন আইসিইউ সেট আপে নিন। কুইক, শিহাব সাহেব আপনি বাইরে যান, আমরা এখন ওকে অবজারভেশনে নেব।
রাত ৩টা সুই সুই। হাসপাতালের করিডোর থেকে শুরু করে কেবিনের ভেতরটা পর্যন্ত এক অসহ্য ক্লান্তিতে ডুবে আছে। করিডোরের টিমটিমে আলোয় সবার অবয়বগুলো স্পষ্ট দেখাচ্ছে। নেহাল আর সৃজনী অনেকক্ষণ আগেই চলে গেছে, তবে সকালে আবার আসবে বলে গেছে। আরশিকে আইসিইউ থেকে বের করে একটু আগে সাধারণ কেবিনে শিফট করা হয়েছে। শরীরের অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও সেন্স এখনো ফেরেনি। ডাক্তার কড়াভাবে বলে দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কোমায় ঝুঁকি আছে। তবে এখন সেই ভয় কারো চোখে নেই। সবার মনের কোণে শুধু একটাই আনন্দের ঝলক, আরশি বেঁচে আছে, এতেই ওদের অনেক। রোশনি খান, মিহি খান আর তনুজা খান আরশির কেবিনে বসে আছে। তিনজনেই মাথা ঝুলে পড়েছে। দীর্ঘ সময়ের কান্নাকাটি আর উৎকণ্ঠার পর শরীর আর সায় দিচ্ছে না। হয়তো গভীর ঘুমে তলিয়ে গেছেন তারা। বাইরের করিডোরে আরফা, তুরা আর তিথি ফ্লোরেই একে অপরের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। রুদ্র, আয়ান আর শিহাব তিনজনেই দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বুজে আছে। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান বেঞ্চের উপর বসে তন্দ্রাচ্ছন্ন। সারা দিনের সেই বিভীষিকা আর হাহাকারের পর ক্লান্ত চোখগুলো যেন একটু শান্তির ঘুম খুঁজে নিয়েছে। ভোরের আলো তখনও ফোটেনি, কিন্তু অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত আভা আরশির চোখের পাতায় খেলা করছে। আরশির মনে হচ্ছে সে যেন কোনো এক গভীর অন্ধকারের মরণ গুহা থেকে অনেক কষ্টে বেরিয়ে আসছে। তার চারপাশটা বড্ড ভারী, নিস্তব্ধ। আরশি খুব ধীরে ধীরে পিলপিল করে চোখ মেলল। প্রথম কয়েক মুহূর্তে সবকিছু ঝাপসা মনে হলো। সে শুধু দেখতে পারছে উপরের সাদা ছাদ, যেখানে একটা ফ্যান খুব ধীর গতিতে ঘুরছে। আরশি তার ঘাড়টা এপাশে ওপাশে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মাথাটা যেন পাথরের মতো অবশ হয়ে আছে। তার মনে হলো শরীরের উপর দিয়ে যেন আস্ত একটা পাহাড় বয়ে গেছে। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। তার কানে শুধু নিজের হৃদস্পন্দনের মৃদু শব্দ ভেসে আসছে। দীর্ঘ লড়াই শেষে আরশি তার ঘাড়টা অনেক কষ্টে ঘোরালো। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তার মা তনুজা খান এবং মিহি খান তার পাশেই বসে আছেন। সবার চোখ বন্ধ, ক্লান্তিতে সবাই ঘুমে আচ্ছন্ন। আরশি কিছু একটা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরশি কাঁপা কাঁপা হাতে বাম হাতটা একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত নাড়াতেই পাশে থাকা ঔষধের কাচের বোতলটা ধাক্কা লেগে ফ্লোরে পড়ে গেল। নিস্তব্ধ ঘরে বোতলটা ঝনঝন করে ভেঙে যাওয়ার শব্দে রোশনি খান, তনুজা খান এবং মিহি খান ধরপড়িয়ে জেগে উঠলেন। তারা তিনজন চোখ মেলেই দেখলেন আরশি তাকিয়ে আছে। আরশির জ্ঞান ফিরেছে দেখে খুশিতে তারা যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। রোশনি খান মুহূর্তের মধ্যেই আরশির কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। পরম মমতায় হাতে চুমু খেতে খেতে কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আমার মা জেগেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি তোকে ফিরিয়ে দিয়েছেন। তনুজা খান শাড়ির আঁচল দিয়ে দ্রুত চোখের পানি মুছে রোশনি খানকে সামলাতে চাইলেন। তিনি নিচু স্বরে বললেন, আপা, আপনি বেশি উত্তেজিত হবেন না। ডাক্তার কিন্তু নিষেধ করেছেন আপনি এখানে ওর কাছে থাকেন। আমি বাহিরের সবাইকে সুসংবাদটা দিয়ে আসছি। বলেই তনুজা খান প্রায় দৌড়ে বাইরে এলেন। করিডোরে বসে থাকা আনোয়ার খানের সামনে দাঁড়িয়ে আনন্দ অশ্রু নিয়ে বললেন, এই যে শুনছেন আপনারা, আমাদের আরশির জ্ঞান ফিরেছে। ওঠেন আপনারা সবাই। মুহূর্তের মধ্যেই আনোয়ার খান সহ বাকি সবাই এক এক করে চোখ মেলে তাকালেন। আরশির জ্ঞান ফেরার খবরটা শোনা মাত্রই শিহাবের কলিজায় যেন এক পাহাড় সমান শান্তি নেমে এলো। খুশিতে তার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ল। সবাই সম্মস্বরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর এক একে সবাই কেবিনে গিয়ে আরশিকে দেখে আসতে লাগলো, কিন্তু শিহাবের পা যেন মেঝের সাথে আটকে গেছে। সে যেতে পারছে না। তার বুকটা অপরাধ বোধে থরথর করে কাঁপছে। এই মুখ নিয়ে সে কোন সাহসে আরশির সামনে গিয়ে দাঁড়াবে? আরশি যদি তাকে দেখে আবারও অসুস্থ হয়ে পড়ে? হঠাৎ শিহাবের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সে চমকে তাকিয়ে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে।
রুদ্র শিহাবের কাঁধটা শক্ত করে চেপে ধরে ধীর স্থির গলায় বলল, দাঁড়িয়েছিস কেন? যাবি না রুমে? তোর জন্য আমার বোনটা এখনো অপেক্ষা করে আছে। তুই ভয় পাচ্ছিস তো? তুই ভয় পাচ্ছিস তো যে তুই গেলে আরশি ঘৃণায় চোখ সরিয়ে নেবে? হাহ, একবার গিয়ে দেখ না আমার বোন চোখ সরাতে পারে কিনা। ও কেমন মেয়ে সেটা আমি জানি। সাহস করে যা শিহাব, এখানে এসে হেরে যাস না। রুদ্রের কথাগুলো শিহাবের মনে এক অদ্ভুত শক্তি জোগালো। এতক্ষণ যে ভয়টা তাকে কুরে কুরে খাচ্ছিল তা যেন সাহসে পরিণত হলো। শিহাব মাথা নেড়ে সায় দিল এবং ধীরে ধীরে আশির কেবিনের দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন একটি দীর্ঘ পথ। কেবিনের দরজায় যত কাছে যাচ্ছে শিহাবের হার্টবিট তত দ্রুত ধুকভুক করছে। তার মনে হচ্ছে এই দরজার ওপাশেই তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা অপেক্ষা করছে। শিহাব অত্যন্ত ধীর পায়ে রুমে প্রবেশ করলো। সে একজন পুরুষ মানুষ, অথচ আজ তার বলিষ্ঠ পায়ের তলাও থরথর করে কাঁপছে। আশির বেডের পাশে রোশনি খান আর তনুজা খান বসেছিলেন। শিহাবকে ঘরে ঢুকতে দেখে তারা দুজন একে অপরের দিকে তাকালেন এবং পরিস্থিতি বুঝতে পেরে শিহাব ও আরশিকে কিছুটা একান্ত সময় দেওয়ার জন্য নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। শিহাব আরশির একদম পাশে এসে দাঁড়ালো। আরশি তখনও এক মনে উপরের ছাদের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি স্থির শূন্য। পাশে যে শিহাব এসে দাঁড়িয়েছে সেটাও হয়তো টের পায়নি, অথবা নিজের ভাবনার জগতে ও এতটাই ডুবে আছে যে বাইরের পৃথিবীর কোনো সাড়া ওর কানে পৌঁছাচ্ছে না। শিহাব কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের সবটুকু সাহস সঞ্চার করে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ডাক দিল, আরশি। চেনা সেই কণ্ঠস্বর কানে যেতেই আরশি সামান্য কেঁপে উঠল। সে খুব ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে শিহাবের দিকে তাকালো। দুজনের চোখ যখন একে অপরের উপর স্থির হলো, মুহূর্তেই যেন পুরো পৃথিবীটা থমকে গেল। দুজনেই একে অপরের চোখের ঘোরে হারিয়ে গেল। আরশির পলক দৃষ্টিতে শিহাবকে দেখছে। এই কি সেই বিধ্বস্ত অহংকারী শিহাব? শিহাবের চোখের নিচের অংশ ফুলে কালো হয়ে আছে। চোখ দুটো অতিরিক্ত কান্নায় টকটকে লাল। সযত্নে আশ্রানো সেই চুলগুলো আজ বড্ড এলোমেলো। গায়ের শার্টের রক্তের দাগ আর ধুলোবালি মেখে ময়লা হয়ে আছে। ওকে দেখতে একদম রাস্তার কোনো পাগলের মতো লাগছে। এমন বিধ্বস্ত আর বিদীর্ণ বেশে আরশি কোনোদিন শিহাবকে দেখেনি। শিহাবের এই করুণ অবস্থা দেখে আরশির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরশির সেই মায়াবী চোখের মায়াভরা দৃষ্টি যেন নিঃশব্দে বলছে, শিহাব, আপনার এই অবস্থা কেন? আপনার চোখ এমন ফুলে আছে কেন? আরশির সেই নির্বাক প্রশ্ন যেন শিহাবের কলিজায় তপ্ত শিরার মতো বিঁধল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তের মধ্যেই আরশির বেডের পাশে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। একজন অপরাধী যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ আশ্রয় খুঁজে, শিহাব ঠিক সেভাবেই দু হাত জোর করে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। কান্নায় ভাঙ্গা গলা শিহাব বলতে লাগলো, আরশি, আমাকে মাফ করে দাও। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই না? অনেক অবহেলা করেছি, নির্দয়ভাবে আঘাত করেছি, বিষাক্ত সব কথা শুনিয়েছি। কিন্তু বিশ্বাস করো আরশি, তখন আমি তোমাকে বুঝতে পারিনি। মানুষ ঠিকই বলে, পাশে থাকতে মানুষের মূল্য বোঝা যায় না। যখন মানুষটা দূরে কোথাও চলে যায় তখনই কেবল হাহাকার জাগে। আমার বেলায়ও ঠিক তাই হলো। তুমি থাকতে আমি বুঝিনি, কিন্তু যখন তুমি আমায় ছেড়ে না ফেরার দেশে চলে যাচ্ছিলে তখন মনে হচ্ছিল আমার বুকের কলিজাটা কেউ যা তো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছিল তখন আমার। শিহাবের চোখের জল আরশির চাদরের উপরে পড়ছে। সে নিজেকে আজ আরশির সামনে বিলীন করে দিয়ে বলতে লাগলো, আমি তখন বুঝতে পেরেছি আরশি, তুমি শুধু আরশি না, তুমি আমার মনের গহীনে একদম গভীরে কোথাও গেঁথে গেছো। আমি আমার ইগোর জন্য, আমার অন্ধ অহংকারের জন্য সেটা বুঝতে পারিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি। তুমি আমার কাছে কোনো সাধারণ মেয়ে না। তুমি আমার সেই আলো যা না থাকলে আমার গোটা পৃথিবীটা খুটখুটে অন্ধকার। তুমি আমার সেই হাসি যা না থাকলে আমার জগৎটাই ফ্যাকাশে। তুমি আমার সেই নিঃশ্বাস আরশি যা ছাড়া আমি এক মুহূর্ত দম নিতে পারি না। তুমি আমার সেই বেঁচে থাকার স্পন্দন যা না থাকলে নিজেকে বড্ড একা লাগে, ফাঁকা লাগে, বড্ড শূন্য লাগে। শিহাবের কান্নার বেগ এখন বাদ মানছে না। তার প্রশস্ত কাঁধ দুটো অপমানে আর অনুশোচনায় বারবার কেঁপে উঠছে। করিডোরের সেই কঠিন শিহাব এখন যেন এক অসহায় শিশু, যে তার সবচেয়ে প্রিয়
খেলনাটা হারিয়ে ফেলার ভয়ে ডুকরে মরছে। শিহাবের তপ্ত দীর্ঘশ্বাস আরশির হাতের উপর গিয়ে পড়ছে, আর সেই উত্তাপ আরশির হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাচ্ছে। শিহাব এবার ফুঁসতে ফুঁসতে ভাঙ্গা গলায় বলল, আরশি, আমি তোমার দিকে তাকাতে পারছি না। আমার নিজের চেহারাই আমার কাছে ঘৃণ্য লাগছে। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু একটাবার, জাস্ট একটাবার কি আমাকে মাফ করা যায় না আরশি? আমি তোমার কাছে একটা সুযোগ চাইছি, এমন একটা সুযোগ যেখানে আকাশের চাঁদ এনে দেওয়া বাদে আমি তোমার জন্য সব করতে পারবো। কথা দিচ্ছি আরশি, নিজের জীবনের সবটুকু নিংড়ে দিয়ে আমি তোমাকে আগলে রাখবো। এই দেহে প্রাণ থাকতে আর একটা আঁচড়ও তোমার গায়ে লাগতে দেবো না। আমি কি সেই একটা সুযোগ তুমি দেবে আরশি? শিহাব মাথা নিচু করেই কাঁদতে লাগলো। চোখের নোনা জল এবার চাদর ছাপিয়ে টপ টপ করে হাসপাতালের ফ্লোরে পড়ছে। সেই শব্দহীন পতনের প্রতিটি ফোঁটা যেন শিহাবের এক একটা দীর্ঘশ্বাস। আর সে স্থির চোখে শিহাবের এলোমেলো চুলের দিকে তাকিয়ে রইল। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে শিহাব তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, যে শিহাব তাকে বিরক্তি মনে করত, সেই মানুষটা আজ তার পায়ের কাছে বসে প্রেমের ভিখারি হয়ে কাঁদছে। আর সে কি তবে মরে গেছে? এটা কি মৃত্যুর পরের কোনো স্বর্গীয় স্বপ্ন? আশির মনে হলো তার বুকের ভেতর হাজারো অভিমানের পাহাড় এক মুহূর্তেই ধসে পড়ছে। শিহাবের প্রতিটি শব্দ আশির রক্তাক্ত মনে পশমের মতো নরম পরশ বুলিয়ে দিচ্ছে। আরশির ভাবনার মাঝেই শিহাব আবারও মাথা নিচু রাখা অবস্থায় অরুদ্ধ স্বরে বলল, আরশি, আমি জানি আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে চরম অপমান করেছি। এই জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব। তুমি চাইলে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারো, আমি উফ শব্দটাও করব না। শুধু তার বিনিময়ে আমাকে একটাবার সুযোগ দাও তোমাকে ভালোবাসার। একটাবার সুযোগ দাও আমাকে দেখিয়ে দিতে এই পাথরটা তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসতে পারে। আশির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল শিহাবের কথা শুনে। শিহাব কি বলছে এসব? নিজেকে এভাবে অপরাধী বানাচ্ছে কেন? আশি তো তার উপর কোনো রাগ করে নেই, অভিমান, হ্যাঁ অভিমান হয়েছিল পাহাড় সমান। কিন্তু শিহাবের এই আকুলতা আর কান্না ভেজার কথাগুলো শুনে সব যেন শ্রাবণের অঝোর বৃষ্টির মতো এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এটাই হয়তো বাস্তব। প্রিয় মানুষ যতই আঘাত করুক, যতই বিষাক্ত কষ্ট দিক না কেন, দিন শেষে সেই প্রিয় মানুষের সামান্য একটু আকুলতা আর এক ফোঁটা চোখের জল পেলে মনটা আবারও বেহেয়ার মতো তার কাছেই ছুটে যেতে চায়। কারণ এটাই যে খাঁটি ভালোবাসা। তেমনি আশিও শিহাব যতই অপরাধ করুক, সে তো শিহাবকেই ভালোবাসে। সে সারা জীবন এই মানুষটার সাথেই থাকতে চায়। আরশি মনের কোণে একবার ভাবল, এই দুর্ঘটনা পরেই যদি শিহাব তাকে বুঝতে পারে, তবে তো সে আরও আগেই এই দুর্ঘটনার শিকার হতে চাইতো। অন্তত শিহাব তো তাকে আরও আগে আপন করে নিত। আরশি ধীরে ধীরে তার কাঁপা কাঁপা হাতটা শিহাবের হাতের উপর রাখল। সেই দুর্বল হাতের সামান্য স্পর্শ যেন চিৎকার করে বলছিল, আমি আছি আপনার, আর সারা জীবন আপনারই থাকব। শিহাব আরশির সেই বরফ শীতল হাতের স্পর্শ পেতেই চমকে মাথা তুলল। সে দেখল আশি তার দিকে সেই চিরচেনা মায়াবী চোখে তাকিয়ে আছে, যেই চোখে আজ কোনো অভিযোগ নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু এক বুক হাহাকার করা ভালোবাসা। শিহাব আরশির চোখের সেই অব্যক্ত ভাষা বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই আরশির হাতটা নিজের দু হাতের মুঠোয় পুরে নিল। সে পাগলের মতো আরশির হাতের তালুতে আর আঙ্গুলে চুমু খেতে খেতে ডুকরে বলে উঠল, আমি জানতাম আরশি, আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আরশি, আমি তোমার চরণে ধরে কথা দিচ্ছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না, আর কখনো কোনোদিন আমার থেকে তোমাকে দূরে যেতে দেব না আরশি। তুমি আমার, তুমি শুধুই আমার। আশি কোনো রকম গলার স্বরে শক্তি এনে খুব ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে একটু চিৎ করে শুইয়ে দেন। শিহাব আরশির সেই আধো আধো কথা শুনে যেন হাতে আকাশের চাঁদ পেল। আরশি কথা বলছে, এত বড় একটা ধকলের পর মেয়েটা নিজের গলায় আওয়াজ বের করতে পেরেছে, এটাই শিহাবের কাছে এখন সবচেয়ে বড় মিরাক্কেল। শিহাব তড়িঘড়ি করে নিজের চোখের পানি মুছে ফেলল। সে খুব সন্তর্পণে যেন কাচের তৈরি কোনো দামি জিনিস ধরছে, এমন সতর্কতায় আরশির কাঁধের নিচে হাত দিল।
আরশির সারা শরীর তখনও যন্ত্রণায় নীল হয়ে আছে। শিহাব অত্যন্ত সাবধানে আরশির মাথা আর পিঠ আগলে ধরে তাকে ধীরে ধীরে একদম চিৎ করে শুয়ে দিল। শুয়ে দেওয়ার সময় শিহাবের আঙ্গুলগুলো আরশির গায়ের সাথে লেগেছিল। সে যেন অনুভব করতে পারছিল আরশির হাড়ের ভেতরের কাঁপুনি। চিৎ হয়ে শুতেই আরশি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মাথার ডান হাতে পায়ে ব্যান্ডেজ, কিন্তু শিহাবের ছোঁয়া পাওয়ার পর যেন তার সব কষ্ট অর্ধেক হয়ে গেছে। সে ফ্যাকাশে ঠোঁটে খুব হালকা করে একটু হাসার চেষ্টা করলো, যদিও সেই হাসিতেও ব্যথার ছাপ স্পষ্ট। শিহাব আরশির মাথার কাছে দাঁড়িয়ে আলতো করে ওর কপালে হাত রাখল। ওর এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, আরাম লাগছে আরশি? কোনো কষ্ট হচ্ছে? আমি কি ডাক্তার ডাকবো? আরশি শিহাবের কথায় দুদিকে মাথা নাড়িয়ে না সূচক বুঝালো। পর মুহূর্তে আরশি কাঁপা কাঁপা গলায় আকুলতা নিয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? শিহাব এক মুহূর্ত দেরি করলো না। সে খুব সন্তর্পণে আরশির আরও একটু ঘেঁষে এলো এবং অত্যন্ত মমতায় আরশিকে নিজের বুকের মাঝে টেনে নিল। আরশি শিহাবের চওড়া বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। এতক্ষণ শরীরের প্রতিটি কোষ যে তীব্র যন্ত্রণা হচ্ছিল, শিহাবের এই উষ্ণ ছোঁয়ায় তা যেন স্বর্গীয় সুখে পরিণত হলো। শিহাব কাঁদতে কাঁদতে আরশির কপালে বারবার চুমু খেয়ে বলল, আই লাভ ইউ আরশি, আই লাভ ইউ সো মাচ। এই দেহে প্রাণ থাকতে আর হারাতে দিব না তোমাকে। একদম বুকের সাথে পিষে রাখবো। তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না আমার। এই জীবনটা আমি তোমার সাথেই পার করতে চাই। আমার প্রথম ভালোবাসার মোহ ছিল নাকি অন্য কিছু, তা আমি আর জানতে চাই না। কিন্তু আমার এই দ্বিতীয় ভালোবাসাটা নিয়ে আমি আমার শেষ নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত বাঁচতে চাই। শিহাব কাঁদতেই থাকলো। তার চোখের গরম পানি আরশির মাথার চুল ভিজিয়ে দিচ্ছে। শুধু শিহাব না, আরশিও নিঃশব্দে কাঁদছে। আরশির চোখের পানিতে শিহাবের বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসা সবার জন্য শুধু হাসি হয়ে ধরা দেয় না, কারো চোখে জল হয়েও ধরা দেয়। যেমন আজ আরশি আর শিহাব কাঁদছে। এই কান্না কিন্তু দুঃখের নয়, এ যেন পরম পাওয়ার সুখের কান্না। আজ শিহাব আর আরশি যে মুহূর্তে আছে, এই অনুভূতি যাদের জীবনে আসে তারাই শুধু জানে এই মুহূর্তটা কতটা স্বর্গীয় শান্তি হয়। প্রিয় মানুষ এমন এক আশ্রয় যার কাছে পৃথিবীর সেরা সুখটুকু জমা থাকে, আর সেই প্রিয় মানুষকে ফিরে পাওয়ার যে আনন্দ, তা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তবে আজ শিহাব যা করেছে, ভালোবাসার এমন আকুতি যেন প্রত্যেকটা ছেলের ভেতরে থাকে, কিন্তু শিহাবের মতো ভুলটা যেন কেউ না করে। শিহাব তো আরশিকে বোঝেনি। যখন হারাতে বসেছিল ঠিক তখনই সে তার মূল্য বুঝেছে। শিহাবের ভাগ্য ভালো যে সে আরশিকে হারিয়েও আবার ফিরে পেল, কিন্তু এরকম ভাগ্য সবার হয় না। তাই মানুষকে সময় থাকতে মূল্য দেওয়া উচিত, কারণ এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কথাটা হয়তো প্রত্যেকটা পাঠক অনুভব করতে পারছেন। 7 দিন পর আরশি এখন মোটামুটি সুস্থ, তবে অতটাও স্বাভাবিক হয়নি। এতদিন শিহাব অফিসেও সামলিয়েছে আর আরশিরও যত্ন নিয়েছে। একজন পুরুষ হয়ে নারীর যতটুকু যত্ন নেওয়া দরকার, শিহাব যেন তার থেকেও বেশি করছে। এখন শিহাব আর আরশির ভালোবাসা অনেক গভীর। দুজন দুজনের চোখে সারাক্ষণ হারায়। শিহাব যখন অফিসে থাকে আরশি খুব মিস করে, আবার শিহাবও অফিস থেকে আরশিকে বারবার কল দেয়। দুজনে অনেকক্ষণ কথা বলে। এক কথায় কেউ কাউকে ছাড়া এখন এক মুহূর্ত থাকতে পারে না। আজ আরশিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে, যদিও ডাক্তাররা আরও কয়েকদিন রাখতে চেয়েছিলেন, কিন্তু শিহাব জেদ ধরেছে বাড়িতেই নার্স রেখে দেবে। তার কাছে হাসপাতাল আর ভালো লাগছে না। নিজের আপন পরিবেশে আরশি দ্রুত সেরে উঠবে বলেই তার বিশ্বাস। শিহাবের জেদের কাছে ডাক্তাররাও শেষমেশ রাজি হলেন। সকাল 10টা। শিহাব খুব সাবধানে ধরে ধরে বেড থেকে আরশিকে নামালো। আরশির শরীরের দুর্বলতা এখনো কাটেনি। শিহাব আরশির একটা হাত নিজের কাঁধের উপর তুলে নিল এবং কোমরে হাত দিয়ে তাকে ধরে হাঁটতে লাগলো। কিন্তু কয়েক পা এগোতেই আরশি ভারসাম্য হারিয়ে ফেলে পড়ে যেতে নিল। ঠিক সেই মুহূর্তেই শিহাব বিদ্যুৎ গতিতে আরশির কোমর চাপটে ধরে ফেলল। শিহাব
ভয়ে বড় বড় শ্বাস নিতে নিতে অস্থির হয়ে বলল। আরশি, তুমি ঠিক আছো? কোথাও লেগেছে? আরশি ধীরে ধীরে মাথা নাড়িয়ে আশ্বস্ত করল। হুম, ঠিক আছি। শিহাব অতি সাবধানে আরশিকে আবার সোজা করে দাঁড় করালো। আরশির কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো সে পরম মমতায় আলতো করে কানের পাশে গুজে দিতে লাগলো। আরশির অপলক দৃষ্টিতে শিহাবের মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখে এখন শিহাবের জন্য এক সমুদ্র মুগ্ধতা। শিহাব আরশিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটু দুষ্টুমি ভরা হাসিতে বলল, আমি আপনারই গো মহারানী, এইভাবে তাকিয়ে আমাকে নজর দিয়েন না, নাহলে পরে নিজেকে দোষারোপ করবেন যে আহারে আমার এত সুন্দর জামাইটাকে নজর লাগাই দিলাম। শিহাবের কথায় আরশি লজ্জায় একদম কুকড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। আরশির এই লজ্জামাখা ফ্যাকাশে মুখটা যখন হালকা লালচে বর্ণ ধারণ করলো, তখন শিহাবের মাথায় যেন দুষ্টুমি আরো বেশি চড়ে বসলো। সে আরশিকে আরো একটু নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। আরশির কানের লতি শুয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আরশি, জানো, এখন তোমার এই লজ্জা মাখা মুখটা দেখলে আমার অন্য কিছু করতে মন চায়। আর কোনটা করতে মন চায় সেটা কি জানো তুমি? আরশি শিহাবের বাহু বন্ধনে থেকে আরো আড়ষ্ট হয়ে গেল। তার গাল দুটো লজ্জায় লাল টকটক হয়ে উঠতে লাগলো। শিহাব এবার আরশির কানের একদম কাছে মুখ নিয়ে নিচু স্বরে গভীর আবেগে বলল, সেদিন তোমাদের বাড়িতে তোমাকে প্রায় প্রেগনেন্ট করতে চেয়ে যে কাজটা করতে চেয়েছিলাম, সেই কাজটা তো অর্ধেকটাই বাকি ছিল। এখন শুধু ওই কাজটা সম্পূর্ণ করতে ইচ্ছে করে। শিহাবের এমন খোলামেলা আর সাহসী কথা শুনে আরশি যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে শিহাবের দিকে তাকালো। শিহাবের চোখে তখন চিকচিক করছে দুষ্টুমির হাসি আর একরাশ প্রেম। আরশি কোনো মতে শিহাবের বুকে মৃদু ধাক্কা দিয়ে অস্পষ্ট সুরে বলল, ছি শিহাব, কি বলছেন এসব? হাসপাতালের মধ্যে অন্তত একটু লজ্জা করেন। শিহাব আরও একটু কাছে ঝুঁকে এসে আরশির নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলল, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? আমার মহারানীটা শুধু একবার সুস্থ হোক, তারপর তো আসল পাওনা বুঝে নেব। আরশি লজ্জায় শিহাবের বুকে মুখ লুকালো। হাসপাতালের সেই গুমোট কেবিনটা এখন কেবল যন্ত্রণার স্মৃতি নয়, বরং দুজনের খুনসুটি আর রোমান্টিক এক আবহে ভরে উঠেছে। খানবাড়ি বিকেলবেলা আরফা ছাদে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে তার অবাধ্য চুলগুলো উঠছে। আরফা স্লান আকাশের দিকে তাকিয়ে এক বুক দীর্ঘশ্বাস ছাড়ল। তার চারপাশে জোড়া জোড়া মানুষের ভিড় দেখে নিজের একাকিত্ব আজ যেন একটু বেশি গায়ে লাগছে। মনের অজান্তেই একরাশ হাহাকার নিয়ে সে বলে উঠল, হে আল্লাহ, আর কতকাল এই বিষণ্ণ সিঙ্গেল লাইফ কাটাতে হবে? একঘেয়েমি হার সইছে না। এবার অন্তত মনের মতো কাউকে পাঠাও প্লিজ। কথাটা বলার সাথে সাথেই হঠাৎ গেটের সামনে টায়ারের ঘর্ষণে গাড়ির শব্দ শোনা গেল। সেই শব্দ শোনা যেতেই আরফা চমকে উঠে বাড়ির গেটের দিকে তাকালো। দেখলো একটা চকচকে নতুন গাড়ি বাড়িতে ঢুকছে। আরফা ভ্রু কুঁচকে গাড়িটার দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে এক এক করে বের হয়ে এলো নেহাল, সৃজনী এবং তার বাবা মা। নেহালের গায়ে কুচকুচে কালো কোট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস আর বা হাতে দামি স্মার্ট ওয়াচ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক। আরফা এক মুহূর্তে নেহালকে দেখে থমকে গেল। সে এর আগে আরও দুবার নেহালকে দেখেছে, কিন্তু আজ যেন নেহালকে একটু বেশি অন্যরকম লাগছে। আরফা নিজের মনের ভেতরে টের পাচ্ছে এই ছেলেটার উপর তার অদ্ভুত এক অনুভূতি কাজ করছে, যা সে আগে কখনো অনুভব করেনি। হঠাৎ নেহাল চোখ থেকে সানগ্লাস খুলে সরাসরি ছাদের দিকে তাকালো। ছাদে আরফাকে দেখে সে এমন এক মায়াবী মুচকি হাসি দিল, যা আরফার হৃৎপিণ্ডের স্পন্দন এক নিমিষেই কয়েক গুণ বাড়িয়ে দিল। আরফা লজ্জায় দ্রুত চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। তার ফর্সা গাল দুটো যেন লাল হয়ে উঠল। নেহালরা ভেতরে প্রবেশ করলো। আরিফুল খান সিঁড়ি দিয়ে নামছিলেন। ঠিক সেই মুহূর্তে নেহালদের দেখে তিনি খুশিতে ডগমগ হয়ে বললেন, আরে আরে, নেহাল বাবা যে আমাদের বাড়িতে, ভাবতেও পারিনি। নেহাল অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আজকে একদম সপরিবারে হাজির হয়েছি আপনাদের বিরক্ত করতে। আরিফুল খান অট্ট হাসি দিয়ে বললেন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো একদম।
আরিফুল খান নেহালের বাবার সাথে কুশল বিনিময় করে সবাইকে ড্রয়িং রুমে বসতে বললেন। মুহূর্তের মধ্যে বাড়ির সবাই এক এক করে ড্রয়িং রুমে হাজির হলেন। নেহালদের দেখে সবাই মহা খুশি। রোশনি খান তো নেহালের পছন্দের সই খাবার রান্না করতে রান্নাঘরে প্রায় পাগল হয়ে গিয়েছেন। সবাই ড্রয়িং রুমে বসে হাসি খুশি আড্ডা দিতে লাগলো। কিন্তু সৃজনীর চোখ চাতক পাখির মতো শুধু একজনকে খুঁজছে, আর সেই মানুষটা হলো আব্রাহাম খান রুদ্র। ঠিক সেই মুহূর্তে রুদ্র আর আয়ান অফিস থেকে ফিরল। দুজনেই বেশ ক্লান্ত। রুদ্র সোফায় বসে শার্টের বোতাম আলগা করেছিল। ঠিক তখনই তুরা পাশ থেকে এসে কোনো কথা না বলে রুদ্রের হাত থেকে কোটটা নিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। বিষয়টা সৃজনীর কাছে বড্ড অদ্ভুত লাগলো। রুদ্রর জিনিস এই মেয়েটা এত অধিকার নিয়ে নিল কেন? পর মুহূর্তেই সে চিন্তার ঝেড়ে ফেলল। ভাবলো হয়তো ছোট বোন হিসেবে ভাইয়ের যত্ন করছে। সবার আড্ডার মাঝেই হঠাৎ নেহালের বাবা পরিবেশটা একটু গম্ভীর করে সবার উদ্দেশ্যে বললেন, অনেক তো গল্প হলো, যে কারণে আজ আসা, সেই আসল কথাটাই তো বলা হলো না। আনোয়ার খান উৎসুক হয়ে বললেন, হ্যাঁ ভাই সাহেব, বলেন কি বলবেন? নেহালের বাবা নেহালের কাঁধে হাত রেখে সগর্বে বললেন, আসলে আমার ছেলেটা আপনাদের বাড়ির একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবে আরিফুল ভাই সাহেবের ছোট মেয়ে আরাফার সাথে আমার নেহালের বিয়ে দিতে চাই। কথাটা শোনা মাত্র ড্রয়িং রুমে যেন আনন্দের বিদ্যুৎ খেলে গেল। আরিফুল খান খুশিতে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে বললেন, আপত্তি কেন থাকবে? নেহালের মতো হীরের টুকরো ছেলের হাতে আমার মেয়েকে দিতে পারবো, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আরিফুল খান এবার আনোয়ার খান আর আশিক খানের দিকে তাকিয়ে সম্মতির আশায় বললেন, তোমরা কি বলো ভাইয়ারা? তোমাদের অমত নেই তো কোনো? আনোয়ার খান হাসতে হাসতে সম্মতি দিয়ে বললেন, আরে আপত্তি কেন থাকবে? নেহালকে তো আমি অনেক আগে থেকেই চিনি। নেহালের মতো যোগ্য আর মার্জিত ছেলের হাতে আমাদের আরপার বিয়ে হলে মেয়েটার জীবনটা একদম সার্থক হবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আশিক খানও মাথা নেড়ে সায় দিয়ে বললেন, ঠিক বলেছেন ভাইজান, আমাদেরও কোনো অমত নেই। এরপর আনোয়ার খান তনুজা খান আর মিহি খানের দিকে তাকিয়ে হুকুমের স্বরে বললেন, এই যে ছোট বোনরা, তোমরা দুজন দেরি না করে জলদি ছাদে যাও আর আমাদের আরাফকে সাজিয়ে গুছিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসো। বড়দের কথার মাঝেই তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক দৌড়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো। দেখলো আরফা তখনও গ্রিল ধরে আনমনে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের সিঙ্গেল ভবিষ্যৎ ভাবনায় সে বিভোর। তিথি দুষ্টুমি করে নিজের চুলের বেনুনিটা স্টাইল করে ঘোরাতে ঘোরাতে গাইতে শুরু করলো, মনটা আমার উরু উরু বুক ফাটিয়ে তুরু তুরু, আহা আমার আপুর বিয়ে লগন এলো রে, আমার আপুর বিয়ের লগন এলো রে। তিথির এমন আজব আর সুর করে গান গাওয়া দেখে আরফা হকচকিয়ে গেল। সে অবাক হয়ে তিথির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে তোর? পাগল হয়ে গেছিস নাকি? কিসের বিয়ের লগন শুনি? তিথি একগাল হাসি দিয়ে আরফার দু হাত ধরে নাচতে নাচতে বলল, পাগল আমি হইনি আপু, পাগল হয়েছে ওই যে নিচে বসে থাকা নেহাল ভাইয়া। উনি ওনার বাবা মাকে নিয়ে এসেছেন তোমাকে নিজের বউ করে নিয়ে যেতে। নিচে বিয়ের কথা পাকা হচ্ছে, চলো জলদি, আম্মুরা তোমাকে নিতে আসছে। তিথির কথা শুনে আরফার মনে হলো তার মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ল। নেহাল তাকে নিজের অর্ধাঙ্গিনী করতে এসেছে এবং নিচে রীতিমতো বিয়ের পাকা কথা চলছে। এটা যেন তার কল্পনার বাইরে ছিল। আরফা মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই তনুজা খান আর মিহি খান ছাদে এসে হাজির হলেন। মিহি খান হাসি মুখে আরফার দিকে তাকিয়ে বললেন, আরফা নিচে চল মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরফার বুকের ভেতরটা তখন ধরফর করছিল। তিথি পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে আর ভ্রু নাচিয়ে ওকে খেপাচ্ছে। তনুজা খান আর মিহি খান মিলে পরম যত্নে আরফাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন। আরফা নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে হালকা একটু সাজিয়ে নিল নিজেকে। সত্যি বলতে তার মনটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কারণ নেহালকে তারও বেশ ভালো লাগে। কিন্তু হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে ভাবতেই তার মনে হচ্ছিল সিঙ্গেল লাইফটাই বুঝি বেশি ভালো ছিল।
সাজগোজ শেষে আরফাকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। আরফা অত্যন্ত জড়সড় হয়ে মাথা নিচু করে ঘরে ঢুকলো এবং উপস্থিত সবাইকে নিচু স্বরে সালাম দিল। সবাই খুশি মনে সালামের উত্তর নিয়ে তাকে বসতে বললেন। আরফা আনোয়ার খানের পাশের সোফাটায় মাথা নিচু করে চুপচাপ বসলো। এদিকে নেহাল কিন্তু এক মুহূর্তের জন্য আরফার উপর থেকে দৃষ্টি সরাতে পারছে না। সে একদিনে তাকিয়ে আছে ওই মায়াবী মেয়েটির দিকে। নেহালের মনে পড়ে গেল আরশির বিয়ের সেই বৌভাত অনুষ্ঠানের দিনটির কথা। নীল শাড়িতে আরফাকে যখন সে প্রথম দেখেছিল, সেই দিনই সে মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। সে তখনই মনে মনে ঠিক করেছিল এবং নিজের বাবা মাকেও জানিয়ে রেখেছিল ছুটি পেলেই সে আরিফুল খানের ছোট মেয়ে আরফাকে নিজের করে নেবে। এখন নেহালের হাতে অনেক দিনের ছুটি, আর এই সুযোগটাই সে হাতছাড়া করতে চায় না। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, এই নেহাল আসলে কে? যারা নির্লজ্জ ভালোবাসার গল্পটি শুরু থেকে পড়ছেন তাদের নিশ্চয়ই মনে আছে নেহাল আগে এই গল্পে ছিল। নেহাল পেশায় একজন পাইলট, সেই নেহাল যে তুরাকে রৌদ্রের কাছে যেতে সাহায্য করেছিল। তবে আজ সে কোনো সাহায্যের গল্প নয়, বরং আরফাকে আজীবনের জন্য নিজের করে নেওয়ার গল্প লিখতে এসেছে। নেহালের বাবা আরিফুল খানের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ভাই সাহেব, মেয়ে তো সামনে আছে, এখন যদি আপনারা অনুমতি দেন তবে আমরা বিয়ের তারিখটা নিয়ে একটু আলাপ করতাম। আনোয়ার খান মুখে চওড়া হাসি ফুটে অত্যন্ত তৃপ্তির সাথে বললেন, অবশ্যই, শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। বড়দের সম্মতিতে এবং সবার হাসি মুখে উপস্থিতিতে মুহূর্তেই সবাই আরফার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। ঠিক করা হলো সামনের জানুয়ারির 7 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার হবে বিয়ের মূল অনুষ্ঠান এবং তার আগের দিন বৃহস্পতিবার ঘটা করে হবে আরফার গায়ে হলুদ। ড্রয়িং রুমে তখন আনন্দের হুল্লোড় বয়ে যাচ্ছে। তনুজা খান আর মিহি খান একে অপরকে জড়িয়ে ধরলেন। মিহি খান তো খুশিতে চোখের পানি নিয়ে এলেন। আরফা তখনও মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে এখন লাজুক এক চিলতে হাসি। নেহাল নিজের জয়ের আনন্দে একবার আরফার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল, যাকে পাওয়ার জন্য সে মনে মনে কত কাল অপেক্ষা করছে। আজ সে তার হতে যাচ্ছে। অবশেষে আমাদের শান্ত শিষ্ট আরফার বিয়ে ঠিক হলো। সিঙ্গেল লাইফের রঙিন দিনগুলো পেছনে ফেলে বেচারি এবার মিঙ্গেল হতে যাচ্ছে। এক নতুন জীবনের পথে পা বাড়াতে যাচ্ছে এই জুটির জন্য। তাহলে চলুন আমরা সকল পাঠক মিলে এক স্বরে বলি আলহামদুলিল্লাহ। খানবাড়িতে এখন উৎসবের আমেজ। আরশির সুস্থতা আর আরফার বিয়ের খবর সব মিলিয়ে বিষাদের মেঘ কেটে গিয়ে এখন কেবলই খুশির রোদ্দুর। নেহালরা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেলেন। ড্রয়িং রুমে সেই শোরগোল থামতেই রুদ্র তার ক্লান্ত শরীরটা টেনে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে সে দেখলো তুরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হন্য হয়ে কি যেন খুঁজছে। রুদ্র নিঃশব্দে এগিয়ে গিয়ে পেছন থেকে তুরাকে জড়িয়ে ধরল। নিজের মুখটা তুরার কাঁধে ডুবিয়ে দিয়ে আদুরি গলায় বলল, বউ, আমার না ভীষণ মাথা ব্যথা করছে, একটু আদর করবা? বলা হয়নি রুদ্র এখন তুরাকে তুমি করে ডাকে। নিজের বিবাহিত স্ত্রীকে তুই বলে ডাকাটা এখন তার কাছে বড্ড বেমানান আর অসহ্য লাগে। তাই সে এখন তুরাকে তুমি বলেই আপন করে নেয়। রুদ্রের বাহু বন্ধন আর এমন আচমকা আবদার শুনে তুরা ছটফট করে আর তার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। মুখ ঝামটা দিয়ে সে বলল, অসভ্য, মাথা ব্যথা করছে তো টিপে দিতে বলবেন, তা না আদর করবো। সবসময় শুধু অসভ্যতামি করা ধান্দা না? এ নির্লজ্জ পুরুষ, ছাড়ুন বলছি। যান এক্ষুনি গিয়ে গোসল করেন, শরীর থেকে ঘামের উৎকট গন্ধ আসছে। রুদ্র তবুও ছাড়লো না, বরং তুরার ঘাড়ের কাছে নাক ডুবিয়ে একটা গভীর শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, ঘামের গন্ধ না ছাই, আমার বউয়ের কাছে তো এটাও পারফিউম মনে হওয়ার কথা। আর মাথা ব্যথা তো কপালে একটা চুমু খেলে সেরে যাবে, টিপতে হবে কেন? তুরা এবার একটু জোর করে রুদ্রকে সরিয়ে দিল। আয়নায় নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে ভ্রু কুঁচকে তাকালো রুদ্রের দিকে। রুদ্রের চোখ মুখে ক্লান্তি থাকলেও তুরার প্রতি তার সেই চিরচেনা দুষ্টুমি আর ভালোবাসার দৃষ্টিটা আগের মতোই প্রখর। তুরা গটগট করে আলমারি থেকে রুদ্রের তোয়ালে বের করে তার দিকে ছুঁড়ে দিয়ে বলল,
চুপচাপ গিয়ে শাওয়ার নিন, নইলে আজ রাতে কিন্তু আপনার এই আদুরে বউ আপনাকে বিছানায় শুতে দেবে না, সোফায় গিয়ে রাত কাটাতে হবে। রুদ্র তোয়ালেটা লুফে নিয়ে হো হো করে হেসে উঠল। তুরার এই মেকি রাগ, তার ধমক তাকে এখন যন্ত্রণার চেয়ে বেশি প্রশান্তি দেয়। সে বাথরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করে বলল, দেখি কতদূর তেজ দেখানো যায় মিসেস আব্রাহাম খান রুদ্র। দিন শেষে তো আমার বুকের মাঝে আসতে হবে। তুরার নিজের মাথার চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধতে বাঁধতে বিড়বিড় করে বলল, অসভ্য। ঠিক সেই মুহূর্তেই রুদ্র ওয়াশরুমের দরজার ওপাশ থেকে আবার উকি দিল। তুরার কথাটি তার কানে যেতেই সে বাঁকা হেসে বলল, সব পুরুষে তার বউয়ের কাছে অসভ্য, নির্লজ্জ, আর না জানি কত কি। তোমাদের অভিধানে আমাদের জন্য এই গালিগুলোতে সবচেয়ে বড় ডাকনাম, বুঝছো আমার শাহজাদি বেগম? বলেই রুদ্র বিজয়ী হাসি হেসে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে ঢুকে পড়ল। তুরা দরজার দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। রুদ্রের এই নির্লজ্জ ভালোবাসা সামলানো যে কারো সাধ্যের অতীত। অন্যদিকে আয়ানও ক্লান্ত শরীরে নিজের রুমে ফিরল। রুমে ঢুকেই দেখলো সোফায় বসে তিথি পায়ের উপর পা তুলে নখে আয়েশ করে নেল পলিশ দিচ্ছে। আয়ান নিজের ঘামে ভেজা কোটটা খুলে সরাসরি তিথির গায়ের উপর ছুঁড়ে মারল এবং বেশ অধিকার নেই হুকুমের সুরে বলল, এই তিথি, যা তো আমার ওই কোটটা ভালো করে ধুয়ে দে। বলেই নিজের পা থেকে মোজা জড়াও খুলে তিথির দিকে ছুঁড়ে মেরে পুনরায় বলল, এই মোজা জড়াও ধুয়ে দিস। তিথি তো নেল পলিশ দিচ্ছিল। হঠাৎ গায়ের উপর এমন দুর্গন্ধযুক্ত কোট আর মোজা পরায় সে চমকে উঠল। কোট থেকে নাকে আসা গন্ধ সে নাক মুখ কুচকে বমির মতো ভঙ্গি করে চিৎকার করে উঠল, ওয়াক থু, কি বিচ্ছিরি গন্ধ আসছে। এই আয়ন ভাই, তোমার এইগুলো পোশাক নাকি ডাস্টবিনের আবর্জনা? তুমি কি নর্দমায় গোসল করে এসেছো নাকি? তিথি নিজের নাক চেপে ধরে এক হাত দূরে সরে গেল। আয়ান ততক্ষণে সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সে হাসতে হাসতে বলল, অফিসের খাটুনি কি জিনিস সেটা তুই বুঝবি না রে রাক্ষসী। এখন বেশি বকবক না করে কাপড়গুলো নিয়ে ভাগতে এখান থেকে। কথাটা বলেই আয়ান শার্টের বোতামগুলো খুলতে খুলতে তিথির দিকে আর চোখে তাকালো। তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসিটা দেখে তিথির গা জ্বলে যাচ্ছিল। আয়ান শার্টটা পুরোপুরি খুলে একটা ঝাপটা দিয়ে তিথির গায়ের উপর ছুঁড়ে মারল। যা পেতনি, এই শার্টটাও ভালো করে ধুয়ে দিস। তিথি শার্টটা কোনো মতে দু হাতে ধরে নিজের নাক কুচকে ধরল। ঘামের গন্ধে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে রাগে ফুঁসতে ফুঁসতে কোমরে হাত দিয়ে বলল, সব তো দিয়েই দিস, তাহলে প্যান্ট কেন বাদ রাখছো? প্যান্টটাও খুলে দিয়ে দাও না, এটাও ধুয়ে দিই। তিথি ভেবেছিল এই কথা শুনে আয়ান হয়তো লজ্জিত হবে, কিন্তু আয়ান তো আয়ানই। সে একটুকু বিচলিত না হয়ে বরং সোফা থেকে উঠে এক পা এগিয়ে এলো। নিজের প্যান্টের বেল্টে হাত রেখে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই যখন এতই রিকোয়েস্ট করছিস তাহলে প্যান্টটাও খুলে দিতে পারি, দাঁড়া দিতাছি। বলেই আয়ান খট করে প্যান্টের বেল্টটা আলগা করতে শুরু করলো। তিথির চোখ যেন কপালে উঠল। সে কল্পনাও করতে পারেনি আয়ান এত দ্রুত নির্লজ্জ হতে পারে। তিথি সাথে সাথে দু হাত দিয়ে নিজের চোখ শক্ত করে চেপে ধরল। সে দাঁতে দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে বলল, অসভ্য বেহা নির্লজ্জ পুরুষ, আমি জীবনে তোমার মতন এমন পুরুষ একটা দেখিনি। একটু কি লজ্জা নেই তোমার? আয়ানের ক্লান্তি যেন এক নিমিষে কোলফুলের মতো উড়ে গেল। সে তিথির এই লাল হয়ে যাওয়া মুখটা খুব উপভোগ করছে। সে তিথির আরো একটু কাছে গিয়ে নিচু স্বরে শাসিয়ে বলল, শোন তিথি, তুই কি এখন লক্ষ্মী মেয়ের মতন এই কাপড়গুলো ধুতে নিয়ে যাবি, নাকি আমি সত্যি সত্যি প্যান্ট খুলে দেখাবো? মনে রাখিস, একবার যদি প্যান্ট খুলে ফেলি তখন কিন্তু আমার অন্য মুড চলে আসবে। তখন কিন্তু কাপড় ধোয়ার কথা আর মনে থাকবে না। তখন কি করে বসবো তুই কিন্তু ভালো করেই জানিস। আয়ানের এই সোজাসাপটা আর সাহসী হুমকিতে তিথির কানে মুখে যেন আগুন ধরে গেল। লজ্জায় সে আরো এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত আয়ানের সেই শার্ট আর কোটগুলো এক হাতে আঁকড়ে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে তিথি ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সে মনে মনে হাজারটা গালি দিচ্ছে আয়ানকে। আর এদিকে আয়ান আবারও সোফায় গা এলিয়ে দিয়ে তিথির যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল। নিজের কপাল মুছে সে মুচকি হেসে বিড়বিড় করে বলল, পাগলি একটা, তোকে সাহায্য করার জন্য এই মোক্ষম ওষুধটা আমার বেশ জানাই আছে।
পরের দিন সকাল 10টা, সূর্য বেশ তেতে উঠেছে। রুদ্র স্টার্টিংয়ে শক্ত হাতে নিজের পরিচিত গতিতে গাড়ি চালাচ্ছে। গন্তব্য চট্টগ্রাম। সেখানে এক গুরুত্বপূর্ণ মিটিং। অফিসের কাজে আজ আয়ান আছে, তাই রুদ্রকে একাই বের হতে হয়েছে। ব্যস্ত রাস্তার একপাশে হঠাৎ তার নজর স্থির হলো। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে সৃজনী। রুদ্রের মাথায় চট করে একটা চিন্তা খেলে গেল। সেদিন সৃজনী যদি নেহালের কথা না বলতো, তবে রুদ্রের আদরের বোন আজ বেঁচে থাকতো কিনা সন্দেহ। কৃতজ্ঞতা প্রকাশের মোক্ষম সুযোগ এটাই। রুদ্র চট করে ব্রেক কষল। টায়ার আর পিসের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ তুলে গাড়িটা ঠিক সৃজনীর সামনে গিয়ে দাঁড়ালো। সৃজনী তার দু বান্ধবীর সাথে গল্প করতে করতে ভার্সিটি যাচ্ছিল। হঠাৎ সামনে এই রাজকীয় গাড়ি আর ভেতরে রুদ্রকে দেখে তার বুকটা ধক করে উঠল। রুদ্র গাড়ি থেকে নেমে ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে হালকা কিন্তু মার্জিত এক চিলতে হাসি ফুটিয়ে বলল, হাই বোন। আসলে সেদিনের পর তোমার সাথে আর ওভাবে কথাই হয়নি। তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ শব্দটা বড্ড ছোট। তবু শুধু এটুকুই বলবো, তোমার মতো মেয়েরা যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম নেয়। তুমি সত্যি অনন্য। সৃজনী মুহূর্তের জন্য থমকে গেল। রুদ্রের মতো গম্ভীর মানুষের মুখে এমন প্রশংসা। সে সামলে নিয়ে বাঁকা এক চিলতে হেসে পাল্টা জবাব দিল, শুধু এতটুকুই বলেন, এত বড় একটা উপকার করলাম, কোনো পাত্তা দিবেন না? সৃজনীর বান্ধবীরা তখন হাঁ করে রুদ্রর দিকে তাকিয়ে আছে। দামি ঘড়ি, ফিটেড শার্ট আর সুঠাম দেহের এই মানুষটার পার্সোনালিটি যেন 4-5টা ছাপিয়ে যাচ্ছে। এক বান্ধবী সৃজনীর কানে কানে ফিসফিস করে বলল, কিরে, কে এই হট হিরো? পুরোই তো ফিদে হয়ে গেলাম। নতুন বয়ফ্রেন্ড নাকি? আমাদের তো বললি না। সৃজনী কটমট করে তাকাতেই বান্ধবী চুপ হয়ে গেল। রুদ্র সৃজনীর আবদার শুনে একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ অবশ্যই, বলো কি চাই তোমার? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেব। সৃজনী এবার রুদ্রের দামি ঘড়িটার দিকে একবার তাকালো, তারপর একটু আর চোখে রুদ্রকে দেখে নিয়ে বলল, আপাতত তেমন কিছু চাই না, সময় হলে চেয়ে নিব। তবে এখন একটা সাহায্য করতে পারেন। আপনি তো এই রাস্তা দিয়েই যাচ্ছেন, আমাদের ভার্সিটিটা একটু সামনেই, ড্রপ করে দিলে খুব উপকার হতো। রুদ্র কয়েক সেকেন্ড চুপ থেকে সময়টা মেপে নিল, তারপর স্বাভাবিক গলায় বলল, অবশ্যই, এসো বোন, গাড়িতে ওঠো। সৃজনের যেন খুশিতে আত্মহারা হওয়ার দশা। সে তড়িঘড়ি করে সামনের ডোর খুলে ড্রাইভিং সিটের ঠিক পাশের সিটটা দখল করে নিল। বান্ধবীরা হুড়মুড় করে পেছনে বসলো। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। এসির ঠান্ডা বাতাসে একটা দামি পারফিউমের মিষ্টি ঘ্রাণ মিশে আছে। কিছু দূর যেতেই ছন্দপতন ঘটল। রাস্তার এক পাশে গর্ত এড়াতে গিয়ে রুদ্রকে হঠাৎ হার্ট ব্রেক কষতে হলো। সৃজনী সিট বেল্ট পরা থাকলেও ঝোঁকটা সামলাতে পারল না। সরাসরি গিয়ে আছড়ে পড়ল রুদ্রের সুঠাম বুকের উপর। মুহূর্তের মধ্যে দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে গেল এমন পরিস্থিতি। পেছন থেকে বান্ধবীরা এই সুযোগ হাতছাড়া করলো না। দুষ্টুমি মেশানো হাসি দিয়ে টপাটপ কয়েকটা ছবি তুলে নিল মোবাইলে। রুদ্র তড়িৎ গতিতে সৃজনীকে সরিয়ে দিয়ে স্থির হয়ে বসলো। তার গম্ভীর কণ্ঠে অদ্ভুত এক কাঠিন্য। ঠিক আছে তুমি? সৃজনী লজ্জিত হয়ে চুলগুলো ঠিক করতে করতে মাথা নাড়ল। হ্যাঁ আমি ঠিক আছি। রুদ্র আর একটি শব্দ খরচ করলো না। তার চোয়াল শক্ত হয়ে আছে। বাইরের রোদের চেয়েও গাড়ির ভেতরে এই নীরবতা যেন সৃজনীর কাছে বেশি তপ্ত মনে হতে লাগলো। রুদ্রের গাড়িটা সৃজনীর ভার্সিটির ঠিক সামনে এসে একটা তীব্র ঝটকায় থামলো। সৃজনী আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে একটু গুছিয়ে নিয়ে রুদ্রকে ধন্যবাদ দিতে যাবে, তার আগেই কোনো কথা না বলে রুদ্র হাওয়ার গতিতে ধুলো উড়িয়ে দৃষ্টির আড়ালে চলে গেল। সৃজনী হতবাক হয়ে সেই ধাবমান ধূলিকণার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যা বাবা, একটা ফর্মাল ধন্যবাদ দেওয়ার সুযোগটা দিল না লোকটা। পর মুহূর্তেই সৃজনীর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। তার বান্ধবী বৃষ্টি সৃজনীর কাঁধে হালকা ধাক্কা দিয়ে কৌতূহলী গলায় বলল, কি রে, কোথায় হারালি? ওই হিরো চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে এমন নির্লজ্জের মতো হাসছিস কেন? ব্যাপারটা কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। দাল মে কুছ কালা হ্যায়, তাই না? সৃজনী যেন নিজের ভেতরেই হারিয়ে গেছে। আনমনে হাসতে হাসতেই জবাব দিল,
আছে, অনেক কিছু আছে। কথাটা শোনা মাত্রই তার দু বান্ধবী বৃষ্টি আর আনিকা একে অপরের দিকে তাকালো, তারপর সম্মস্বরে চিৎকার করে উঠল। তার মানে আমরা যা ভাবছি ঘটনা কি আসলেই তাই? বান্ধবীদের চিৎকারে সৃজনীর ঘোর কাটল। সে কি বলে ফেলেছে বুঝতে পেরে লজ্জার রাঙ্গা হয়ে গেল, কিন্তু মুখে একটু মেকি রাগ দেখিয়ে বলল, উফ, তোরা সব সময় বেশি ভাবিস, কিছুই না তো। কিন্তু বৃষ্টি আর আনিকা সারার পাত্র নয়। তারা চিমটি কেটে বলে উঠল, লুকিয়ে লাভ নেই, আমাদের সৃজনী একদম নাকানি চুবানি খেয়ে প্রেমে পড়েছে। সৃজনী আর নিজেকে সামলাতে পারল না। এদের সাথে সব কথা শেয়ার করে সে অভ্যস্ত, তাই আড়াল না করে সোজাসুজি বড়িয়ে ফেলল। হ্যাঁ পড়েছি, আর জানিস উনি কে? আনিকা আর বৃষ্টি উৎসুক হয়ে মাথা নাড়ল না, তারা জানে না। সৃজনী ধীর পায়ে ভার্সিটির গেটের দিকে হাঁটতে হাঁটতে গম্ভীর ভঙ্গিতে ঘোষণা করল, উনি হচ্ছেন আমার হবু ভাবির চাচাতো ভাই, খানবাড়ির বড় ছেলে। খবরটা শুনে বৃষ্টি আর আনিকার খুশি দেখে কে, তারা প্রায় নেচে উঠে বলল, আরে বাহ, এ তো একদম জমজমাট প্রেম হবে। রিলেশনশিপ তো অলরেডি সেট হয়ে গেছে। যাই হোক, এবার দেখ আমি কি করছি।